This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, বেঙ্গল ব্রেকিং নিয়ে আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আমার তরফ থেকেও প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার কি কোথাও হ্যাপি বার্থডে বলা যাবে নাকি? হ্যাঁ, সে তো বটেই। আজ এই হ্যাপি নিউ ইয়ার বলবার সঙ্গে সঙ্গে যেরকম গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একে অপরকে হ্যাপি বার্থডে বলেন, তার কারণ আজকে তাদের দলের জন্মদিন। ঠিক সেভাবেই আজকে একটা জেলারও জন্মদিন, কিন্তু ঠিকই শুনছেন, আজ জলপাইগুড়ি জেলার হ্যাপি বার্থডে। কিন্তু তিস্তা পাড়ের শহরে আজ রসিকতা করে অনেকেই সুকুমারী ছন্দে বলছেন, আচ্ছা একটু জলপাই কোথায় বলতে পারেন? আসলে ঘটা করে পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেই পুরপ্রধান বলেছেন, এখনই এই জল পেটে গেলে কিন্তু বিপদ, খাবেন না, একদম মুখে দেবেন না। কিন্তু কেন? উত্তরটা নিজেই দিয়েছেন। কিন্তু বিষয়টাকে কেন্দ্র করে এই ভোটের বাজারে বিতর্ক বেঁধেছে জোরদার। আগামী 1.5 মাস কেউ জল খাবেন না, পান করবেন না। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরে পানীয় জলে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 10 জনের। 2000-এর বেশি হাসপাতালে চিকিৎসাধীন। বিরোধীরা যখন এই ইস্যুতে বিজেপির মন্ত্রী, বিধায়ক, মেয়র থেকে কাউন্সিলর সকলকে কাঠগড়ায় তুলছে, তখন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভাতেও কি একই আশঙ্কা? পানীয় জলের প্রকল্প উদ্বোধনের পর মুহূর্তেই সেই জল পান করতে মানা করছেন খোদ চেয়ারম্যান। আমরা তো বারবার বলছি যে আগামী 1.5 মাস কেউ জল খাবেন না, পান করবেন না। ভুল করে যদি একটা শিশুও করে ফেলে, তাহলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। স্থানীয় মানুষের প্রশ্ন, পরিশ্রুত পানীয় জল যদি এখনই সরবরাহ করা সম্ভব না হয়, তাহলে তড়িঘড়ি প্রকল্প উদ্বোধনের কি প্রয়োজন ছিল? আপনার বাড়ির সামনেই তো জলের ইয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে পাইপ এখনো পোতা হয়নি। এখনো পোতা হয়নি? এখনো পোতা হয় না আমাদের এখানে, এখনো আমরা পাইনি। যে ডেডলাইন ওনারা দিচ্ছেন মাঝে মাঝে, সেই ডেডলাইন অনুযায়ী তো পাওয়া যাচ্ছে না। বলেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে হবে, কোথায় কেউ তো পেলো না জলপাইগুড়ি শহরে। অথচ বাড়িতে কানেকশন, হ্যাঁ কানেকশন, আবার কিছু কিছু ওয়ার্ডে তো কানেকশন হয়নি। এখন অনেক জায়গায় হয়নি, অনেক জায়গায় অ্যালাইনমেন্ট হয়নি, অনেক কিছু হয়নি। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ড ও খড়িয়া পঞ্চায়েতে 3 লক্ষ বাসিন্দার জন্য বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে অমৃত প্রকল্পে বরাদ্দ হয় 150 কোটি টাকা। এর মধ্যে 50% কেন্দ্রের টাকা, 45% রাজ্য সরকারের, আর পুরসভার বরাদ্দ 5%। কাজ শেষের লক্ষ্যমাত্রা ছিল 2 বছর আগে। সে কাজে দেরি। শেষমেশ বছরের শেষ দিনে রায়কতপাড়ায় হই হই করে প্রকল্পের উদ্বোধন করেন নতুন চেয়ারম্যান। তারপরই বিধি বাম। বারবার মানুষকে বলছি, আমরা ডেলিভারি লাইনে এখনই জল দিচ্ছি না, বাড়ি বাড়ি ঢুকাচ্ছি না। তার কারণ হচ্ছে কোনো শিশু বা কোনো বয়স্ক মানুষ বা কেউ যদি আমাদের সতর্কীকরণ না শুনে যদি মুখেই জল দিয়ে দেন, কারণ এই ট্যাঙ্কিগুলো এবং পাইপগুলো অনেক দিন ধরে রয়েছে এবং এগুলো ইনফেক্টেড রয়েছে। এটা সামনে নির্বাচন, নিজেকে দেখানোর জন্য, নিজের ছবি তোলানোর জন্য তিনি এই কাজগুলো করছেন। বাস্তবে অমৃত প্রকল্পের কাজ এখনও সমাপ্ত করে উঠতে পারেননি। সেই টাকা নয়ছয় হয়েছে, সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। মধ্যপ্রদেশের ইন্দোর পুরসভার ভগীরথপুরায় পানীয় জলে বিষক্রিয়ায় মহাবিপদ। তা নিয়ে সাংবাদিকের প্রশ্নে বেফাঁস মন্তব্য করে বড় বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন সে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। জলপাইগুড়ির চেয়ারম্যান অবশ্য টিভি9 বাংলার প্রতিনিধির করা প্রশ্নে মেজাজ হারাননি, বরং একটা চ্যালেঞ্জ নিয়েছেন। ডেডলাইন 15ই ফেব্রুয়ারি। তৃণমূলের পুরপ্রধানের আশ্বাস, পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি। দেখার বিষয় এখন সেটা সময় মতো হয় কিনা। নজর থাকবে টিভি9 বাংলার। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, টিভি9 বাংলা। রাস্তা তুমি কার? আপনি নিশ্চয়ই বলবেন কেন? সাধারণ মানুষের ঠিক উত্তর। কিন্তু বলুন তো, রাস্তা তৈরির কৃতিত্ব কার? এই প্রশ্নে যত ধুন্ধুমার পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকে। অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বোর্ডের উপর পথশ্রীর ব্যানার ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। প্রতিবাদে তাই বিক্ষোভ দেখিয়ে কাজই বন্ধ করে দিল বিজেপি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। দাবি পূরণ না হওয়ার ক্ষোভ। হিঙ্গলগঞ্জে পানীয় জলের জন্য পথে সাধারণ মানুষ।
পূর্ব বর্ধমানের গলসিতে রাস্তার কৃতিত্ব নিয়ে তুমুল তর্কযুদ্ধ। গলসি চৌমাথা থেকে সামরা মোড় পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা তৈরির কাজ হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায়, অথচ তাদের রাজ্য সরকারের পথশ্রীর ব্যানার লাগানোর অভিযোগ। রাস্তার প্রথম প্রান্তে কেন্দ্রীয় সরকারের নাম তুলে দিয়ে রাজ্য সরকারের সড়ক যোজনার নাম দেওয়া আছে। কেন্দ্রীয় সরকারের টাকায় রাজ্য সরকার নাম নিতে চাইছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। হ্যাঁ, তাহলে এখানে রাজ্য সরকারের বোর্ড লাগানো আছে। সেটা আমাদের কোম্পানি কেউ লাগায়নি, কোনো কন্ট্রাক্টর লাগায়নি, কোনো ম্যানেজারও লাগায়নি, এটা গ্রামে কোনো লোক লাগানো হয়েছে। লোকে বলে তাদের নাম করে কাজের কাজ যেটুকুও বা হয় তার চেয়ে ঢের বেশি বিতর্ক। এক্ষেত্রেও তাই, ভোগান্তি পোহাতে হয় সেই সাধারণ মানুষকেই। বলে কাজ বন্ধ করে দিলে আমরা বন্ধ করে দিলাম, চলছে না দিন ধরে। আমরা ধরুন কদিন এসছি। প্রকল্পের নাম বদল, কাজের কৃতিত্বের দাবি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত ও রাজনীতি বহুদিন ধরে দেখছে বাংলা। গলসিতেও ব্যতিক্রম নয়। এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালিয়েছে, বাংলা সড়ক যোজনা বলেও এর আগে বাংলা মানুষকে বিভ্রান্ত করেছে। রাজ্যের টাকায় আলাদা কোনো প্রকল্প তৈরি করেছেন কেন্দ্রীয় প্রকল্পে বাদ দিয়ে, সেটা ওনাদেরকে শ্বেতপত্র প্রকাশ করে জানানোর আবেদন রাখছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিষয়টা আমি খবর নিয়ে জানছি, আমি সংশ্লিষ্ট যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনাকে তদন্ত করে রিপোর্টটা আনাচ্ছি। 2019-এ বর্ধমানের রেলের উড়ালপুলের উদ্বোধন করার কথা ছিল রেলমন্ত্রীর। তার আগে উদ্বোধন করে দেন তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একই ছবি দেখা গিয়েছিল পানাগড় বাইপাসেও। তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র আগেই ফিতে কাটেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তাই প্রকল্প নিয়ে দড়ি টানাটানি নতুন কিছু নয়। এই টানাপোড়েনের মাঝে আম আদমির দুর্ভোগও নতুন বিষয় নয়। তার মানে বোঝাই যাচ্ছে ক্যালেন্ডারে 2026 এলেও বাংলার মানুষের দুর্ভোগের ছবিটা পুরনোই থাকবে, নতুন করে কোনো উন্নয়ন নয়। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। শোকজের পরও বেহুশ খড়গপুর পুরসভা। নাগরিক পরিষেবায় গাফিলতি, পুরো চত্বরে পড়ল ব্যানার। বামপন্থী সংগঠনের ব্যানারে পরিষেবা নিয়ে একগুচ্ছ ক্ষোভ আর প্রশ্ন রয়েছে। অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি পুরপ্রধান কল্যাণী ঘোষের। শোকজের পরও যে কেসেই এখনো পুরো পরিষেবা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। শোকজের পরও শিক্ষা নেই খড়গপুর পুরসভার। 1 বছর ধরে খড়গপুর পুরো এলাকায় পানীয় জলের সংকট। সমস্যা কি একটা? আরও আছে, আবর্জনাও সাফাই করা হয় না, নেই পর্যাপ্ত আলো, নিকাশিও হয় না ঠিক মতো। যে জল ছোট বাচ্চা আমরা সবাই পান করছি, সেই জল পানীয় নয়, পানের গ্রহণযোগ্য নয়। এরপরেও পৌরসভার গার্বেজ আপনি দেখুন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা খড়গপুরে যে সমস্যার মধ্যে বাস করছি সেটা হচ্ছে রেশমি। রেশমির কারণে আজকে আমাদের গাছের পাতাগুলো পুরো কালো হয়ে যাচ্ছে, ঘর বাড়ি পুরো কালো হয়ে যাচ্ছে। সবাইকে জানিয়েও কোনো কাজের লাভ কিছু হয়নি। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় পৌঁছয় রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরে। সেসব অভিযোগের ভিত্তিতে পুরসভাকে শোকজের নোটিশ পাঠানো হয়। 7 দিনের মধ্যে সেই শোকজের জবাবও দেওয়া হয়, কিন্তু তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই এবার বামপন্থী সংগঠনের ব্যানারে পোস্টার দিয়ে নাগরিক পরিষেবা ও দূষণ নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, পুরসভার দুর্নীতির অভিযোগেও সরব হয়েছে তারা। পৌর বোর্ড কাজ করছে না, অথচ খরচার পর খরচা, টাকার পর টাকা নগর উন্নয়ন দপ্তর থেকে, রাজ্য থেকে, সেন্ট্রাল থেকে আসছে, খরচ হচ্ছে, কাউন্সিলরদের পকেট ভরে যাচ্ছে, কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে না। বামপন্থী সংগঠনের দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি। আমি মনে করি যে প্রশ্নগুলো ঠিকই, পৌরসভাকে আজকে ওনার সরকারই এই প্রশ্নগুলো করছে এবং সাধারণ জনগণও করছে, কিন্তু পৌরসভা সত্যিই নীরব আছে এইসব বিষয় নিয়ে। আমরাও চাই যে রেশমি ম্যাট্রিক্সের দূষণ নিয়ে আজকে খড়গপুর শহর পুরো পরেশান আছে, কেন পৌরসভা উদ্যোগ নিচ্ছে না? সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন খড়গপুরের পুর প্রধান। পৌরসভার কোনো দুর্নীতি করার জায়গা কোথায়? এখানে টেন্ডার আছে, দুর্নীতি কোথা থেকে হবে? আগে যখন টেন্ডার ছিল তখন প্রচুর দুর্নীতি হয়েছে, সেটাই বলতে পারি। 16-17 থেকেই কালো জলটা আসছে, আমরা এখন অনেকটাই পরিষ্কার করেছি। রেশমির কালো ধোয়াতে শ্বাসকষ্ট এটা হচ্ছে, আমরা তো একটা চিঠি দিয়েছিলাম। সামনে আরও এক ভোট, তার আগে নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক পুরসভাকে শোকজ করছে রাজ্য প্রশাসন। কিন্তু খড়গপুর শোকজ করলেও তাদের যে হুঁশ ফেরেনি তার প্রমাণ এই ছবিগুলোই। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।
এসআইআর এর শুনানি পর্ব চলছে, তার মাঝে দেখুন গাদা গাদা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অফিসে টাইমের বাইরেও মিলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। মেদিনীপুর পুরসভায় শোরগোল পড়ে গিয়েছে এই বিজ্ঞপ্তিতে। কিন্তু হঠাৎ কেন এত তৎপরতা তৃণমূল পরিচালিত পুরসভা, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। এসআইআর এর শুনানি পর্বের মাঝে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে অতি সক্রিয় মেদিনীপুর পুরসভা। গত 28শে ডিসেম্বর বিএলএদের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, মানুষের পাশে দাঁড়ান, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিন, দরকারে বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেট ডাউনলোড করে দিন। এর থেকে বড় প্রমাণ কি আছে? এরপরে বিজ্ঞপ্তি দিয়ে তৃণমূল পরিচালিত পুরসভা জানিয়েছে, এসআইআর এর জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন পড়লেই তা মিলবে মেদিনীপুর পুরসভা থেকে। অফিস টাইমের বাইরে প্রয়োজন হলে তা পাওয়া যাবে পুর প্রধানের ব্যক্তিগত অফিসেও। এসআইআর এর যে 13টি নথির উল্লেখ আছে তাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উল্লেখ নেই। রয়েছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট। ফলে পুরসভার এই বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে পুরসভার তরফে এভাবে মুড়ি মুড়কির মতো দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ইতিমধ্যেই জেলা শাসক ও নির্বাচন কমিশনের কাছে ইমেল মারফত গোটা বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসডিও দিতে পারেন, সেটা প্রিভিয়াসলি দিতে হবে। এই নয় যে আজকেই দিয়ে মুড়ি মুড়ির মতো ভুয়ো ভোটারদের দিয়ে আমি পাঠিয়ে দেবো ওখানকার হিয়ারিং সেন্টারে, এটা বেআইনি। তাই বেআইনি ভাবে এইভাবে তৃণমূল কংগ্রেস চাইছে যাতে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি না হয়। মেদিনীপুরের ইআরও পরিষ্কার করে দিয়েছেন, পুরসভা থেকে দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসআইআর এ গ্রহণযোগ্য নয়। 11 পয়েন্টে যে 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, সেক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটি অন্তত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখন অবধি যে সমস্ত প্রাপ্ত অর্ডার, সেক্ষেত্রে জেলাগুলোর জন্য এসডিওকেই দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুরের চেয়ারম্যান অবশ্য নিজের দাবিতেই অনড়। যারা এই কথাটা বলছে, অভিযোগ করছে, তারা কোনো নিয়ম কানুনও জানে না, আর তাদের তো পৌরসভায় কোনো কাউন্সিলর নেই, তারা জানবে এটা কি করে? তাদের কোনো জনপ্রতিনিধি মেদিনীপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের। এসআইআর এর শুনানিতে যারা ডাক পাচ্ছেন তাদের বেশিরভাগই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য সকাল থেকে হত্যে দিয়ে পড়ে আছেন পুরসভার দোরগোড়ায়। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী সেই নথি গ্রাহ্য হবে না। ফলে সাধারণ ভোটারদের ভোগান্তি যে আরো বাড়বে তা বলাই বাহুল্য। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। মেয়েকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের। হাসপাতাল থেকে ফিরেও ফের শারীরিক অবস্থার অবনতি। অসুস্থ সাবিনা ইয়াসমিনকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। গত জুনে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মেয়েকে হারিয়ে ন্যায় বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তামান্নার পরিবার। ওরা বারবার হুমকি দিয়ে যাইছে যে তামান্নার মাকে, তামান্নার বাবাকে ওদেরকে মারবো, মানে গন্ডা দিয়ে মারবো, বুঝলেন তো? যে আমরা হয়তো গেলে আমাদেরকে চিনি ফেলতে হবে, আমরা আমাদের লোক দিয়ে ওদেরকে মারা করিব। সন্তান হারিয়েও লাগাতার হুমকি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আরও অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর সাবিনা ইয়াসমিনের। শারীরিক অবস্থার অবনতির জন্য পুলিশের দিকে অভিযোগের আঙুল পরিবারের। অভিযোগ, চিকিৎসকেরা ছাড়তে চাননি, জোর করে বাড়ি ফিরিয়েছিল পুলিশ। ওখানে বলিনি যে ছাড়ি করে দিয়ে, ওটা মানে পুলিশে বললো তো ছাড়ি করে দিলাও, এই ছাড়ি করে চিকিৎসক বলেনি ছেড়ে দিতে, পুলিশ বলে দিল না। হ্যাঁ, পুলিশে বলল ছাড়ি করে নাও, ভালো আছে, বুঝলেন? আমরা বুঝতে পারিনি, বাড়িতে এসেছি, বাড়িতে এসে আবার দেখছি অসুস্থ। পুলিশে আপনার মানে ভালো ট্রিটমেন্ট করতে দেয়নি, ডাক্তারে ছাড়তে দেয়নি, ছাড়ছিল না, তবুও জোর করে বলে পেশেন্ট ভালো আছে, ছাড় করে দেন, চলে যাবে। তবে এটা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি যে এরা কিছু জনে করছে পুলিশের। আমরা ভাবছি হ্যাঁ নিশ্চয়ই হয়তো ভালো আছে হতো। তামান্না খুনে 24 জন অভিযুক্তের মধ্যে অনেকেই বাইরে আছে। আবার যাদের গ্রেফতার করা হয়েছে তারা জামিন পেলে হামলা করতে পারে বলে আশঙ্কা তামান্নার পরিবারের। পুলিশ প্রশাসনকে তুলোধনা বিজেপি সিপিএম এর। নাবালিকা বাচ্চা যাকে কিনা শেষ করে দেওয়া হলো বিজয় মিছিলের বোম মেরে, তারপরেও তার মা যদি অবসাথে বা কোনো কারণে যদি এই দুর্ঘটনা ঘটিয়ে থাকেন, তারপরে তাকে জোর করে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেওয়ার মতন অমানবিক ব্যাপার যদি কোনো প্রশাসনের কেউ যদি করে থাকেন, তার থেকে খারাপ কিছু কি হতে পারে? যারা ওই অবস্থায় হাসপাতালে চিকিৎসা ঠিক মতো করার চাইতে আসলে ধামাচাপা দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসতে ব্যবস্থা করলো, সেই পুলিশ অফিসারের তার দৃষ্টান্তমূলক কি শাস্তি হবে? বিরোধীদের আক্রমণের পাল্টা তৃণমূলের সাফাই। এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য সমীচীন নয়। আমি ওনার দ্রুত সুস্থতার কামনা করি এবং
সরকারের পক্ষ থেকে যদি কোথাও কোনো সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চিতভাবে রাজ্য সরকার প্রশাসন এগিয়ে আসবে বলেই আমি নিশ্চিত। এবং ব্যক্তিগত স্তরে, দলগত স্তরেও যদি কোথাও মনে হয়, আমরা সর্বদাই এই পরিবারের পাশে আছি। একটি সন্তান হারানো যন্ত্রণা যে কোনো মায়ের জীবনকে ভেঙে দেয়। বিচার চেয়ে তামান্নার মাও ভাঙছেন প্রতিদিন। মেয়ের নির্মম মৃত্যুর ন্যায় বিচারের অপেক্ষায় দিন কাটছে শোকাহত পরিবারের। মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। তামান্নার মাকে কলকাতায় আনা হয়েছে। স্ট্রেচারে শুয়েই মেয়ের জন্য বিচার চাইছেন তিনি। 23শে জুন খুন, এখনো অধরা 14 অভিযুক্ত। ফের পুলিশ এবং শাসক দলকে কাজ করায় তুলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। আমি 7টা মাস ধরে সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়ের বিচারের, তো 7 মাস হলো, এখনো তো পুলিশ কাজ করলো, আবার আর করছে না। পুলিশ কাজ করে 10 জনকে ধরেছিল, তো সেই শেষ করে দিল, আর ধরছেও না। তাহলে আমি কি, আমার কোনো আশাও নেই যে ওদের বিচার আমি পাবো। আমি শাসক দল, প্রশাসন ওদেরকে বলবো অপদার্থদের জন্য আমার মেয়ে গেছে, আজ আমি মৃত্যু শয্যা থেকে ফিরে আসলাম। আর আমি সারা রাজ্যের কাছে অনুরোধ জানাবো, আমার মেয়ের বিচারটা করে দেন। আমি এতটুকু ছাড়া আমার আর কিচ্ছু চাই না, আমি শুধু আমার মেয়ের খুনিদের বিচার চাই। এই মুহূর্তে এসআইআর সংক্রান্ত বেশ কিছু আপডেট রয়েছে। এসআইআর শুনানিতে আদিবাসী জনজাতিদের নথি জমায় ছাড় দিয়েছে কমিশন। আর কাদের কাদের ছাড় দেওয়া হলো জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, এসআইআর ফর্ম যখন দেওয়া হচ্ছিল সেই সময় বেশ কিছু জায়গায় আলাদা করে ক্যাম্প করে এই এসআইআর এর প্রচার করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যে যৌনপল্লীর যে জায়গাগুলি রয়েছে সেগুলো যেমন রয়েছে, ট্রান্সজেন্ডার যে সমস্ত মানুষরা তারাও এসেছিলেন এই সমস্ত ক্ষেত্রে, এবং বেশ কিছু ট্রাইবাল মানুষের জন্য এসআইআর এর হিয়ারিং এর ক্ষেত্রে কাগজপত্র না দেখালেও চলবে। এক্ষেত্রে তোমায় বলি, যেমন যদি ধরা যাক ট্রান্সজেন্ডার, তারা বিভিন্ন সময় থেকে তাদের বাড়ি থেকে হয়তো অনেকে চলে এসেছেন, সেক্ষেত্রে তারা যাদের কাছে রয়েছেন সেই সমস্ত গুরুমা সংক্রান্ত কাগজ দেখালেই চলবে। সেক্ষেত্রে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেটা অনেকটাই শিথিল করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। লোকাল এনকোয়ারি সেখানে হবে এবং সেক্ষেত্রে ভোটার লিস্টে নাম তোলার জন্য ইয়ারও যেটুকুনি সিদ্ধান্ত নেবেন তার উপরে নির্ভর করবে নির্বাচন কমিশন। শর্মিষ্ঠা, আমাদের ছোটবেলায় জন্মদিনে তো রিটার্ন গিফটের কনসেপ্ট ছিল, এখন এসছে, কিন্তু স্বাভাবিকভাবেই মানে যদি অন্য কোনো জায়গাতে অন্য কোনোভাবেও হয়ে থাকে, গিফট নিয়ে, উপহার নিয়ে কখনো কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছো? মানে ছোটবেলায় বন্ধুদের সঙ্গে কোনো না হয়নি? না, জন্মদিনে উপহার নিয়ে ঝামেলা। তবে উপহারটা জন্মদিন উপলক্ষে নয়, অন্য একটা উপলক্ষে। সামনে ভোট যুদ্ধ, ইতিমধ্যে তেতে রয়েছে রাজনীতির ময়দান, কিন্তু সেটা তো দুই বিরোধী পক্ষের জন্য। বীরভূমে কিন্তু আবার শাসক মানেই বিরোধী, শাসকের মধ্যেই বিরোধী। দলের প্রতিষ্ঠা দিবসের দিনও রক্তারক্তি, নেপথ্যে সেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তোর উপহার ভালো না আমার উপহার ভালো, সেই কাজল বনাম অনুব্রত গোষ্ঠীর লড়াই। তার মধ্যেই কি কিছুটা প্রতীকী হয়ে রইল নানুরের মিলন মেলার এই ভয়ঙ্কর অমিলনের ছবিটা? 25-এ কাজল শেখের মাথায় উঠেছিল রূপোর মুকুট, 26-এ উপহার 2.5 কেজি রূপোর তরোয়াল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরের মিলন মেলায় যা উঠল কাজলের হাতে। আমাদেরকে আরো উৎসাহিত করে, কাজ করার তাগিদা আরো বেড়ে যায় যখন কোনো মানুষ, কোনো অঞ্চল কমিটি, কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয়, উপহার দেয়। এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে। ঘুরছে সময়ের চাকা, একসময় রূপোর মুকুট অনুব্রতর মাথায় শোভা পেত, সময় ফেরে তা এখন কাজলে শোভিত, কখনো রূপোর মুকুটে, কখনো রূপোর তরোয়ালে। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যাবে আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন, সেখানে ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। আপনাকে একটা সুন্দর মুকুট দিল, আপনি কি রাজা হয়ে গেলেন? তো আজব। ফলে আপনাকে একটা কেউ যদি একটা তরোয়াল বানিয়ে দেয় রূপোর, তার মানে কি আপনি তাই নিয়ে হই হই করে অন্য কিছুতে চলে যাবেন? বাট এইগুলো একটা স্মারক যদি কেউ দেয়, সেগুলো নিয়ে হয়তো বিতর্ক করে কী লাভ।
জেলার রাজনীতিতে কেষ্ট বনাম কাজলের ঠান্ডা যুদ্ধ। আড়ালে আবডালে নয়, গত কয়েক মাসে ঘটনা পরম্পরা সেই দ্বৈরথের সাক্ষী থেকেছে জেলার নানা প্রান্ত। দলের প্রতিষ্ঠা দিবসে হাড় কাঁপানো ঠান্ডায় সেই লড়াইয়ের আঁচ পেল সিউড়ি, দুবরাজপুর। প্রতিষ্ঠা দিবসেই কোন্দলে জেরবার জোড়াফুল। দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে সিউড়িদের তুমুল অশান্তি। অনুব্রত ও কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে রক্ত ঝরল অবিনাশপুরে। দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল কর্মীর। মরে গেছে বলে ওরা পালিয়ে গেল, টেস্ট পার্টি করে বলেই আমার দেখে এরকম মিলে আমি কিছু করি না। মেরে সে রাজু মুখার্জি পীযূষ বলে নাম, সে মহিলাদেরকে এবং আমাদের ছেলেপুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুক্তি, গালাগালি যা মন তাই। জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই, এটা গোটাগুটি ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের গোষ্ঠী কন্দলের এক ছবি দুবরাজপুরেও। দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে বিবাদে দুই গোষ্ঠীর সংঘর্ষ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ। পঞ্চায়েত সদস্যকে মারধর, দলীয় কার্যালয়ে আটকে রাখার অভিযোগ উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা দোষারোপ বিরুদ্ধ গোষ্ঠীর। ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। তারা নিজেরাই ছিঁড়লে পতাকাটাকে নিজে ছিঁড়ে আর করে এটাকে প্রমাণ দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য এটাকে দেখাইলে। তুমি এর পতাকা নামানো তুমি কে? দলের নামে নোংরামি হতে দেবো না। দলটা আমরা অনেকদিন থেকে করে আসছি। দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না। বীরভূমে বরাবর তৃণমূলের মাথা ব্যথা গোষ্ঠী কোন্দল। কোর কমিটি গড়েও যা সামাল দিতে ব্যর্থ দল। ভোটের আগে কোন্দল কাঁটা সরাতে পারবে তৃণমূল? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। জন্মদিনটা ভালো কাটলো না দমদম তৃণমূল কংগ্রেসের। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে ইস্তফা দিলেন দক্ষিণ দমদম পুরসভার 2 কাউন্সিলর। পদত্যাগের পথে আরো 3 জন। কিন্তু কারণটা কি বলুন তো? দক্ষিণ দমদমে চরমে পৌঁছেছে তৃণমূলের কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে পরপর ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের চিঠি পাঠালেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গোপা পাণ্ডে। এই দুজনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত। এরা ইস্তফার কারণ কেউ দেখিয়েছেন অসুস্থতার কারণ, কেউ আবার কারণ দেখিয়েছেন ব্যক্তিগত। 2022-এর পুরো ভোটে দেবাশিস বন্দ্যোপাধ্যায় অবশ্য নির্দল হিসেবে জিতেছিলেন। দমদম, রাজারহাট, গোপালপুর এবং বিধাননগর এই 3টি বিধানসভার কিছু অংশ নিয়ে দক্ষিণ দমদম পুরসভা। দমদম বিধানসভা এলাকার কাউন্সিলরদের একাংশের অভিযোগ, পুরসভার বোর্ড মিটিংয়ে সমস্যার কথা বলতে গেলেও তা শোনা হয় না। অন্যদিকে যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান। পদত্যাগী কাউন্সিলরের দাবি, দমদম বিধানসভা এলাকার কাউন্সিলরদের বঞ্চিত করা হয়েছে। আর আমাদের দমদম আমার ওয়ার্ড 1934 ভোটে জিতেছে, আর দমদম বিধানসভা প্রায় 9000। বিধাননগর 12000 ভোটে হেরে ভাইস চেয়ারম্যান, CIC সব ওরা। রাজারহাট 74 ভোটে জিতে রাজারহাট চেয়ারম্যান পেয়েছে। আর ব্রাত্য বসুরা এত ভোটে জিতিয়ে আমাদের দিয়েছে PWD, কিন্তু PWD দপ্তর থাকবে না। আমি অসুস্থ, তার জন্যই আমি আজকে পদত্যাগপত্রটা আমি দিয়েছি। না, উনি ওনার সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উনি যা যা উপলব্ধি করেছেন কাজ করতে গিয়ে, যা কিছু বাধা, সেগুলো উনি ওনার জায়গা থেকে দিয়েছেন। পদত্যাগের পথে তৃণমূলের আরও 3 কাউন্সিলর। তাদের কেউ ব্রাত্য বসু ঘনিষ্ঠ, কেউ আবার সাংসদ সৌগত রায় ঘনিষ্ঠ। আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। তো আমরা আগামী দিনে আমরা প্রত্যেকেই সেই পথেই যাব, হাঁটবো। এটা মোটামুটি আমরা বদ্ধপরিকর। হয়তো সামগ্রিক ডেভেলপমেন্ট নিয়ে হয়তো কথাবার্তা চেয়ারম্যান বা আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন নিয়ে হয়তো কোথাও উপেক্ষিত এই বিষয় হতে পারে। চেয়ারম্যানকে দাবি জানিয়েছে আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে না, অনেক জায়গায় জলের লাইন গন্ডগোল আছে, আলো জ্বলছে না, এইসব বিষয়ে কথা বলছি। আমরা দলের একনিষ্ঠ কর্মী, দলের ভালো মন্দ ঘরের আলোচনা বাইরে করা যায় না। আমাদের যদি নিজেদের কোনো ত্রুটি বিচ্যুতি সংসারে থাকে, সেটা দলের গার্জিয়ান, উচ্চ নেতৃত্ব তাদেরকে যে জানি আমরা আমাদের মতামত তখন নেব। যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন। এ ব্যাপারে আমি কিছু জানি না এবং আমার কোনো বক্তব্য নেই, আমাকে কেউ কিছু জানাননি। সামনে বিধানসভা ভোট, তার আগে দক্ষিণ দমদমের মতো পুরসভায় দলের কোন্দল স্নায়ুচাপ বাড়াচ্ছে তৃণমূলের। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।
নতুন বছরে বাংলাকে নতুন উপহার, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল বাংলা। চলতি মাসের মাঝামাঝি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। 17 কি 18 জানুয়ারি নতুন ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম শ্রেণীর এসি কামরার ভাড়া 3600 টাকা, দ্বিতীয় শ্রেণীর এসি কামরার ভাড়া 3000 টাকা, তৃতীয় শ্রেণীর এসি কামরার ভাড়া 2300 টাকা। 16টি কামরায় মোট আসন 823টি। সামনেই বাংলা আর অসমে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের নেপথ্যে রাজনীতি দেখছেন বিরোধীরা। वैसा ही कंफर्ट अब ओवरनाइट जर्नी के लिए, वैसा ही कंफर्ट, वैसी सेफ्टी, वैसा ही स्टैंडर्ड एक नया ओवरनाइट जर्नी के लिए वो वंदे भारत स्लीपर से स्टार्ट होगा। इसमें टोटली न्यू टेक्नोलॉजी यूज की गई है। 2026 की आरंभ में ही ये काम कंप्लीट हुआ है। पहली जर्नी जैसा कोलकाता से गुवाहाटी के बीच में चलाएंगे और करीब करीब बहुत लंबा गुवाहाटी से लेके बोंगाईगांव, जलपाईगुड़ी, कूच बिहार, कंप्लीट बंगाल को कवर करते हुए मालदा होते हुए हावड़ा तक, कोलकाता तक ये ट्रैक रहेगा। সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। আসল ট্রেন বিপ্লব, রেল বিপ্লবটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে করে দিয়ে গেছেন 2 দফায় কেন্দ্রের রেলমন্ত্রী হিসেবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে শুরু করে একেবারে পূর্ব মেদিনীপুরের দীঘা পর্যন্ত সারা বাংলাকে, শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে।